সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আহ আজকে আমরা ব্যাংক ম্যাথের আমরা ক্লাস করব। ব্যাংক ম্যাথ 1 নম্বর ক্লাস। এবং ব্যাংক ম্যাথের যেই প্রথম ক্লাসটা হবে সেটা রিসেন্টলি হয়ে যাওয়া পরীক্ষার কোশ্চেনের উপর বেস করে আসলে আমি কোশ্চেনের সলভ দিব। এবং আপনারা সবাই জানেন যে সামনেই অনেকগুলো ব্যাংকের সার্কুলার আছে, এবং ব্যাংকের যে প্রিপারেশনটা থাকে সেই প্রিপারেশনটা একটু ভিন্ন টাইপের থাকে। কনসেপ্ট গুলো একটু আহ, অন্যান্য পরীক্ষার চেয়ে একটু আলাদা থাকে। তাই এখন থেকে আমি চেষ্টা করব রেগুলারলি আপনাদের জন্য ব্যাংক ম্যাথের ক্লাস নেওয়ার। তো ঠিক আছে, আপনারা সবাই খুবই তাড়াতাড়ি জয়েন করেন, আর সবাই ক্লাসটা আপনারা শেয়ার করে দিতে পারেন। সবাই তার আহ, এবং একটু কমেন্ট করতে পারেন যে কে কোথা থেকে আপনারা এই ব্যাংক ম্যাথের ক্লাসটা করছেন, সেটাও আসলে জানাতে পারেন। তো আমরা দেখে ফেলি, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এক এক করে কিন্তু আমরা সবাই জয়েন করছি। তো ঠিক আছে, আমাদের ব্যাংক ম্যাথের ক্লাস যেহেতু, আপনারা দেখতেই পারবেন যে বড় বড় কিছু কোশ্চেন দেখতে পাবেন এখানে। ডান পাশ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নেই। এটা একটু মনে হয় ডানে দিলে বেটার হবে। ওকে, ঠিক আছে। না, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আপনারা দেখুন, সবাই সবাই দেখে নেন যে প্রথম থেকে এক এক করে আপনারা কোশ্চেন কোশ্চেন পড়বেন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আমাদের এই যে রিসেন্টলি যে পরীক্ষা হয়ে গেল 2024-এর মার্চ মাসে যে পরীক্ষাটা হয়েছিল, আহ, এই যে 10 গভর্নমেন্ট ব্যাংকের অফিসার পদের যেই পরীক্ষাটা হয়েছে, তো সেই কোশ্চেনটার আমার এখানে আমার যে সেটটা পড়েছে সেটার 1 নম্বর কোশ্চেন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দি এরিয়া অফ এ স্কোয়ার ইজ 3/5 দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গেল। তাহলে এখানে আমি একটু কোশ্চেন গুলা বুঝাই দিয়েই আমি ক্লাসটা নিব। কোশ্চেন বুঝে বুঝেই আমরা করব। তো এইখানে যেটা বলেছে যে একটা স্কোয়ারের এরিয়া, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তাহলে এই বর্গের বর্গের যে এরিয়া মানে ক্ষেত্রফল, একটা বর্গের ক্ষেত্রফল আমি মানে প্রথম দিকে আপনাদেরকে এই মিনিং গুলা বুঝাই দিব, কারণ অনেকেই আছে আমরা মিনিং বুঝি না। তো মিনিং না বুঝলে তো আসলে অঙ্ক করতে পারবেন না, তাই না? মিনিং না বুঝলে করতে পারবেন না। তাই আপনাদের মিনিং গুলা বুঝে বুঝেই আপনাদেরকে করতে হবে। তো প্রথমত, দি এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল অফ এ স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে বর্গ, ইস 3/5 মানে 5/3 অফ দি এরিয়া অফ এ রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র। The length of the rectangle is 25 centimeter and its breadth is 10 centimeter less than its length. তাহলে এখানে দেখেন, এখানে যে রেক্টাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, আয়তক্ষেত্রের যে লেন্থটা দেওয়া আছে, আয়তক্ষেত্রের যে লেন্থ বা হচ্ছে দৈর্ঘ্যটা যেটা দেওয়া আছে, সেই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বলেন তো? 25 দেওয়া আছে। এবং যে প্রস্থের কথা যেটা বলেছে, যে ব্রেথের কথা যেটা বলেছে, সেটা বলছে 10 সেন্টিমিটার লেস, মানে 25 থেকে 10 সেন্টিমিটার লেস মানে কত? 25 থেকে 10 সেন্টিমিটার লেস করলে কত হবে? 15 সেন্টিমিটার, তাই না? বলছে 10 সেন্টিমিটার লেস, লেস মানে কি? কম। মানে 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার তো বলে নাই, 10 সেন্টিমিটার লেস, লেস মানে হচ্ছে কম। তাহলে আমরা লেন্থ মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি পেয়ে যাই, এখান থেকে এরিয়া আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এরিয়া কি হবে? 25 ইন্টু হচ্ছে 15। 25 আর 15 যদি আমরা গুণ করি, আপনি বলেন 25 আর 15 আপনি গুণ করলে কত পাবেন? 5×5 = 25। 5×25 তো 125, শূন্য এখানে আসতেছে হচ্ছে 25। তার মানে আমরা পাচ্ছি 375। তার মানে পাচ্ছি আমরা 375। তাহলে এইটা পেয়ে গেলাম যে রেক্টাঙ্গেলটা যেটা আছে, আয়তক্ষেত্র যেটা আছে, সেটার ক্ষেত্রফল বা মানে এরিয়া, এরিয়া অফ দা এরিয়া অফ দা রেক্টাঙ্গেল ইজ 370 সেন্টিমিটার স্কোয়ার। এখন খেয়াল করেন, এখন আমার যেটা দেয়া আছে সেটা কি, যে এই স্কোয়ার বা বর্গটা, এইটা হচ্ছে 3/5, মানে হচ্ছে 5/3 তাহলে আমি এইটা তো স্কোয়ার, মানে এটা তো এরিয়াটা কার ছিল? রেক্টাঙ্গেল বা হচ্ছে আয়তক্ষেত্রের। আমি যদি এখন স্কোয়ারের এরিয়া যদি বলি, যে স্কোয়ারটা আছে তার এরিয়া যদি বলি, দি এরিয়া অফ স্কোয়ার, আমি এরিয়া অফ স্কোয়ার যদি বলি, তাহলে 5/3, তাই না? তাহলে এখানে এখানে কি হবে বলেন, সবাই একটু কমেন্ট করেন তো, এটা কি হবে? 5/3 যেহেতু বলা হয়েছে, কি হবে?
বলেন, পারবেন? কমেন্ট করেন, সবাই সবাই কমেন্ট করেন। হ্যাঁ, 5/3 অফ 375। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করেন, 5 × 7 = 35, আর 5 × 5 = 25। 375 গুণ করলে হয় 225। তার মানে স্কোয়ার যেটা আছে সেই স্কোয়ারের এরিয়া, মানে যেটা বর্গের যে এরিয়াটা সেটা হচ্ছে 225। বর্গের এরিয়া যদি 225 হয়, আমরা জানি এই বর্গটার সাইড কত হবে? সাইড মানে বাহু, বাহু হবে √225। তাহলে √225 মানে হচ্ছে, আমরা জানি যে 15 স্কোয়ার করলে আমরা জানি 225 হয়। তাহলে স্কোয়ারের এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার করে। তাহলে পেরিমিটার, পেরিমিটার মানে হচ্ছে, পেরিমিটার জানতে চাইছে, দি পেরিমিটার অফ দ্য স্কোয়ার। পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। পরিসীমা কত হবে? 15 × 4, 4 × 15 হবে 60। এটা কি বুঝেছেন? সবাই কি বুঝলাম? এটা কি ক্লিয়ার হয়েছি? আমরা কি সবাই ক্লিয়ার? এক একটা কোশ্চেন আমি এইভাবে করে সময় নিয়ে নিয়ে বুঝাই দিব। সবাই কি বুঝেছেন? মানে কোশ্চেনটা কি বুঝেছেন সবাই? যদি বুঝে থাকেন, আরেকবার একটু রিভিশন দেন আমার সাথে। একবার রিভিশন দেন, আমি জানি যে অনেকেই আছেন যেগুলা বুঝতে একটু অসুবিধা হবে। একটু রিভিশন দিয়ে নেন কি বললাম আমি। এখানে যেটা দেওয়া আছে, একটা একটা স্কোয়ারের এরিয়া, মানে একটা স্কোয়ার মানে বর্গের, বর্গের ক্ষেত্রফল, যে 5/3 হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 5/3। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 25, আর প্রস্থ বলছে এর চেয়ে, এই যে 25-এর চেয়ে 10 সেন্টিমিটার কম। তাহলে 25-এর 10 সেন্টিমিটার কম মানে 15। তাহলে আয়তক্ষেত্রের এরিয়া যেটা হবে সেটা হচ্ছে 25 × 15। 25 আর 15 গুণ করলে হবে 375। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 375। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 375, তাহলে স্কোয়ারের ক্ষেত্রফল কত হবে? স্কোয়ারের যেটা ক্ষেত্রফল হবে, বলছে 5/3, ওই যে 3/5, মানে 5/3 ইন্টু হবে 375। কাটাকাটি করে এইখানে আমরা যেটা পাইছি 75, মানে হচ্ছে 225। 225 হচ্ছে ওই বর্গের ক্ষেত্রফলটা। বর্গের ক্ষেত্রফল যদি 225 হয়, তাহলে বর্গটার বাহুর দৈর্ঘ্য হবে √225। তাহলে কারণ বর্গের ক্ষেত্রফল তো হচ্ছে, বর্গের এক বাহু দেওয়া থাকলে তার উপর স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে √225 মানে হচ্ছে 15। তার মানে বর্গটার এক একটা বাহু 15 করে আছে, তার মানে পেরিমিটার যদি আমরা বলি, তাহলে পেরিমিটার হবে হচ্ছে 4 × 15। 15 আর 4 গুণ করলে 60 হবে। ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, সবাই বুঝছেন? আচ্ছা, তো এইবার এইবার একটা অনেকটা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। বলেছে, ইন এভরি 30 মিনিটস, দ্য টাইম অফ এ ওয়াচ ইনক্রিজেস বাই 3 মিনিটস। মানে একটা একটা নষ্ট ঘড়ি আছে, যেই ঘড়িটার প্রতি 30 মিনিটে 3 মিনিট করে টাইম ইনক্রিজ করে, মানে টাইম বাড়ে। একটা নষ্ট ঘড়ি যেটার প্রতি 30 মিনিটে 3 মিনিট করে আসলে সময় বাড়ে। আচ্ছা, বলছে আফটার শোয়িং দ্য কারেক্ট টাইম অ্যাট 5 AM, মানে ভোর 5টার দিকে সঠিক টাইম দেওয়ার পরে, হোয়াট উইল দ্য ওয়াচ শো আফটার 6 আওয়ার্স, মানে 6 ঘন্টা পরে। 6 ঘন্টা পরে, মানে আপনি দেখেন, পাঁচটার 6 ঘন্টা পর 5-এর সাথে 6 যোগ করলে তো আসলে 11 AM হওয়ার কথা। 11 AM এ সে আসলে কত শো করবে? নর্মালি তো আসলে 11 AM হওয়ার কথা, তাই না? কত শো করবে? তো খুবই সহজ, যে আমরা জানি যে এখানে বলেছে যে প্রতি 30 মিনিটে 3 মিনিট আসলে বাড়ে। তাহলে 30 মিনিটের দ্বিগুণ করলেই 1 ঘন্টা, কারণ 60 মিনিটে তো 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটুকু ইনক্রিজ করবে? 1 আওয়ারে ইনক্রিজ করবে হচ্ছে 3 × 2 = 6 মিনিট। তাহলে তাহলে কয় ঘন্টা পরে বলছে? 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টাতে আমাদের ইনক্রিজ করবে হচ্ছে 6 × 6। তাহলে 6 × 6 = 36 মিনিট। তাহলে 36 মিনিট যদি ইনক্রিজ করে, তাহলে আমাদের হওয়ার কথা ছিল আসলে আমাদের 11টা 36 মিনিট ইনক্রিজ করলে হবে 11টা 36। সবাই ক্লিয়ার? সবাই বুঝেছেন? সবাই ক্লিয়ার হয়েছেন? আমি একটু জানতে চাই, সবাই ক্লিয়ার হয়েছেন? আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? রাইট, খুবই সুন্দর। আমরা পারবো, তাই না? অস্থির অস্থির, অস্থির ভাবে পারবো। হ্যাঁ, এইবার দেখেন, খুবই চমৎকার একটা কোশ্চেন, বীজগণিতের পোর্শন থেকে, অসমতা থেকে বলা যায় কোশ্চেনটা আসছে, তবে জেনারেল নলেজ দিয়ে হয়ে যাবে কোশ্চেনটা। বলছে, ইফ x is greater than 2, এক্স হচ্ছে 2-এর চেয়ে বড়, and x is less than হচ্ছে 3, x is greater than 2 and x is less than 3, হোয়াট টু দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ পজিটিভ, মানে নিচের কোনটা পজিটিভ? এখানে 3টা জিনিস দেওয়া আছে, এইটা পজিটিভ,
নাকি এইটা পজিটিভ নাকি এইটা পজিটিভ। আচ্ছা, এইটা বোঝার জন্য আমাকে আপনাকে আগে এটা জিনিস বুঝতে হবে যে এক্স এর ভ্যালু এখানে বলেছে, যেটা খুবই চমৎকার একটা কোশ্চেন। এইখানে যদি বলা আছে যে এক্স এর ভ্যালু হচ্ছে 2 এর চেয়ে বড়, এক্স এর ভ্যালু 2 এর চেয়ে বড় মানে আপনি যদি এই টুটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে টুটা হয়ে যাবে মাইনাস, তার মানে এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো। তার মানে এক্স মাইনাস টু এর মান হচ্ছে জিরোর চেয়ে বড়, অর্থাৎ এক্স মাইনাস টুটা হচ্ছে পজিটিভ। আবার এক্স লেস দেন থ্রি দেওয়া আছে, এক্স লেস দেন থ্রি মানে এক্সটা হচ্ছে থ্রির চেয়ে ছোট, অর্থাৎ এক্স মাইনাস থ্রি হবে লেস দেন জিরো। এই থ্রিটাকে যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস থ্রি হয়ে যাবে লেস দেন জিরো। তার মানে এখান থেকে আপনি দুটা জিনিস বুঝতে পারতেছেন যে এক্স মাইনাস টু এর মান আসলে গ্রেটার দেন জিরো, মানে এটার মান এক্স এক্স মাইনাস টু এর মান আসলে পজিটিভ, আর এক্স মাইনাস থ্রি এর মান আসলে নেগেটিভ। এই দুইটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারি। কথা কি বুঝেন নাই? এক্স গ্রেটার দেন টু মানে কি আসলে এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো, এইটা মানেই হচ্ছে এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো। তার মানে এক্স মাইনাস টুটা জিরোর চেয়ে বড় মানে পজিটিভ। আর এক্স মাইনাস থ্রি, এই থ্রিটা এই পাশে আসলে কি এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো, তার মানে এক্স মাইনাস থ্রিটা কি নেগেটিভ। তার মানে এখান থেকে মেইন কথা আমাকে আগে বুঝতে হবে যে এক্স প্লাস এক্স মাইনাস থ্রি এর মান আসলে পজিটিভ, আর এক্স মাইনাস টু এর মান আসলে সরি এক্স মাইনাস টু এর মান আমাদের, এটা এখানে মিশাই দিই, হ্যাঁ, এক্স মাইনাস টু এর মান আসলে আমাদের পজিটিভ, মানে এটা হচ্ছে পজিটিভ। আর এক্স মাইনাস থ্রি এর মান আসলে আমাদের নেগেটিভ, এটা আসলে নেগেটিভ। কথা কি ক্লিয়ার? বুঝছেন? এইটুক যদি বুঝেন তাহলে আপনার জন্য খুব ইজি, আর কোনো প্যারা নাই, আপনি ইজিলি পারবেন। এখন কিরকম পারবেন দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন। দেখেন, এক্স মাইনাস টু এর মান কি? পজিটিভ। এক্স মাইনাস থ্রি এর মান কি? নেগেটিভ। বলেন তো, প্লাস আর মাইনাস গুণ করলে কি পাওয়া যায়? প্লাসে মাইনাসে তো মাইনাস, তার মানে নেগেটিভ হবে। কিন্তু আমার চাইছে পজিটিভ, তার মানে ওয়ান নাম্বার পজিটিভ হইতে পারে না, কারণ এর মান তো পজিটিভ, এইটার মান তো নেগেটিভ, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়, তার মানে এইটার মান প্লাস হইতে পারবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এক্স মাইনাস থ্রি এর মান নেগেটিভ, এক্স মাইনাস থ্রি এর মান নেগেটিভ, ঠিক আছে, কারণ এই যে এক্স মাইনাস থ্রি এর মান তো নেগেটিভ, কিন্তু এক্স মাইনাস টু এর মান পজিটিভ ছিল। এখন টুটা সামনে এক্সটা আমি যদি উল্টাই দিই, এক্স মাইনাস টু এর মানটা পজিটিভ ছিল, কিন্তু এটা যদি উল্টাই দিই, মাইনাস একটা কমন নেই, তাহলে টু মাইনাস এক্স এর মান কিন্তু হয়ে যাবে নেগেটিভ, মানে এটা উল্টাই দিলে কিন্তু এটার মান আসলে নেগেটিভ। মানে টুটা সামনে এক্সটা পরে, মানে আপনি মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটা কিন্তু নেগেটিভ হবে। তার মানে এইটা নেগেটিভ তো আগে থেকেই ছিল, আর এক্স মাইনাস টুটা পজিটিভ ছিল, এটাকে উল্টাই দিলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আমরা জানি মাইনাস মাইনাস গুণ করলে প্লাস পাওয়া যায়, তার মানে এটা কিন্তু পজিটিভ হবে, তার মানে এখানে এটা কিন্তু পজিটিভ। ওকে, আচ্ছা এখানে দেখেন, এক্স মাইনাস টুটা ছিল পজিটিভ, কিন্তু টু মাইনাস এক্সটা হচ্ছে নেগেটিভ। এক্স মাইনাস থ্রিটা ছিল নেগেটিভ, কিন্তু থ্রি মাইনাস এক্সটা হবে পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে প্লাসে তো আবার মাইনাস হবে, তার মানে এটাও মাইনাস হবে। তার মানে এখানে অ্যান্সার হবে শুধু ডি নাম্বারটা অ্যান্সার হবে। সবাই কি বুঝেছি? এটার কিন্তু অ্যান্সার হবে অনলি টু। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? অনলি টু, অনলি টু অ্যান্সার হবে। পারবেন? তাই সবাই কি ক্লিয়ার হয়েছি? বুঝছি? খুবই চমৎকার একটা কোশ্চেন। এইভাবে করে বুঝলে, হ্যাঁ, আপনি এই টাইপের যত কোশ্চেন আসে আপনি কিন্তু অ্যান্সার করে দিতে পারবেন। আপনি যদি এইটুকু বুঝেন যে এক্স এক্স গ্রেটার দেন টু মানে হচ্ছে এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো, তার মানে এক্স প্লাস টু এর মান হচ্ছে পজিটিভ। গ্রেটার দেন জিরো মানে কি? জিরোর চেয়ে বড় মানে পজিটিভ। এইটা মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো, তার মানে এইটুকের মানটা কি? নেগেটিভ। এইটুক বুঝলেই আপনার হয়ে গেল। তার মানে এইটা পজিটিভ আর নেগেটিভ গুণ করলে যেহেতু নেগেটিভ আসে কাটা, তাহলে এইটা তো নেগেটিভ, কিন্তু এক্স মাইনাস টুটা পজিটিভ ছিল, এটা উল্টাই গেলে এটাও নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ হয়, তার মানে এটা অবশ্যই পজিটিভ হবে। আর এখানে দুটাই উল্টাই গেছে, তার মানে এটা নেগেটিভ ছিল এটা হবে পজিটিভ, এটা পজিটিভ ছিল এটা হবে নেগেটিভ, এই দুটো গুণ করলেও নেগেটিভ হবে, তার মানে এটাও কাটা। আপনার পজিটিভ চাইছে গুণ করলে। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এইবার দেখেন, এ বয় রিড 3/8 অফ এ বুক অন ওয়ান ডে and 4/5 of the remainder on another day. If there were 30 pages unread, how many pages did the book contain? মানে একজন একজন কি করছে, যে একটা বইয়ের 8/3 ভাগ একদিন পড়ছে, মানে যে 8/3 ভাগ পড়েছে, ভালো করে বুঝেন, 8/3 ভাগ পড়েছে। আবার বলছে and এ 4/8 অফ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার মানে অবশিষ্ট আর যতটুকু আছে। আমরা এগুলো অঙ্ক এক্স ধরে করতে পারি, আবার ওয়ান ধরে করতে পারি, যেহেতু এটা এমসিকিউ। এমসিকিউ আমি আগে থেকেই বলছিলাম, এমসিকিউ এ ওয়ান ধরে করাটা সুবিধাজনক, ওয়ান ধরে করাটা সুবিধাজনক। হ্যাঁ, ওয়ান ধরে করলে আপনাদের জন্য সুবিধা হবে।
মানে আপনি ধরে নিতে পারেন যে লেট টোটাল পেজ হচ্ছে 1। টোটাল পেজকে আপনি মনে মনে চিন্তা করেন, এগুলা লেখার প্রয়োজন নাই, টোটাল পেজকে আপনি 1 চিন্তা করেন। আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন যে সে প্রথমে 8 ভাগের 3 ভাগ পড়ে ফেলছে, এরপরে বাকিটার 5 ভাগের 4 ভাগ, বাকিটার 4 ভাগের 5 ভাগ পড়ছে, তাহলে বাকিটা কত? টোটালটা যদি 1 হয়, প্রথমে পড়ছে হচ্ছে 8 ভাগের 3 ভাগ, আর বাকি থাকে কত? 1 মাইনাস 8 ভাগের 3 ভাগ করলে আমার থাকে 8 ভাগের 5 ভাগ। এটা কিন্তু মুখে মুখে পারতে হবে। 8 ভাগের 3 ভাগ এক থেকে 8 ভাগের 3 ভাগ যদি আপনি বাদ দেন, তাহলে থাকবে হচ্ছে, আচ্ছা এগুলো মনে হয় আরেকটা নতুন নতুন পেজে করলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে এটা একটু লিখে দেই যে লেট টোটাল পেজ, দেখেন টোটাল পেজকে আপনি ধরে নেন 1, এক্স ধরে নেওয়ার দরকার নাই, যেহেতু এমসিকিউ এক্স ধরার দরকার নেই, 1 ধরবেন। তাহলে প্রথম মানে বলছে যে এই যে 1 ডেতে যে পড়ছে, তাহলে 1 ডে যেই পেজটা পড়ছে, যত যত যতটুকু পড়ছে সেটা কি বলছে? 8 ভাগের 5 ভাগ নাকি নাকি 8 ভাগের 3 ভাগ? 8 ভাগের 3 ভাগ পড়ছে, 8 ভাগের 3 ভাগ পড়ছে। তাহলে অ্যানাদার ডেতে কতটুকু পড়ছে? অ্যানাদার ডেতে কতটুকু পড়ছে সেইটা হচ্ছে যে প্রথম দিন যেটা পড়ছে তার বাকি অংশটা, টোটাল তো ছিল 1, 1 থেকে যদি 8 ভাগের 3 ভাগ বাদ দিই, এইটা এর এইটা এর কত কত অংশ পড়ছে? 5 ভাগের 4 ভাগ পড়ছে। এইটা এর 5 ভাগের 4 ভাগ পড়ছে, এইটা এর। মানে এটা কি বলছে ভালো করে বুঝে নিতে হবে, যে 4/5 অফ দ্য রিমাইন্ডার অফ অ্যানাদার ডে, মানে এই রিমাইন্ডারটার 5 ভাগের 4 ভাগ পড়েছে। রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে অবশিষ্টটা, মানে এটা যতটুকু পড়ছে তার অবশিষ্ট যতটুকু আছে তার 5 ভাগের 4 ভাগ অ্যানাদার ডেতে পড়ছে। এই বিষয়টা এরকম। 1 থেকে এটা যদি আমি বাদ দিই, তাহলে 8, 8 - 3 মানে 5 ইন্টু 4/5, কাটাকাটি করেন, তাহলে 8/4 আসে। ইচ্ছা করলে হাফও করে নিতে পারেন। তাহলে আমাদের আসলে 1 ডেতে পড়লো কত? আচ্ছা কাটাকাটি করেই নেই, হাফ। তাহলে 1 নাম্বার ডেতে পড়ছে, একটা ডেতে পড়ছে হচ্ছে 8 ভাগের 3 ভাগ, আরেকটা ডেতে পড়ছে হাফ। তাহলে টোটাল কতটুকু পড়লো? টোটাল কতটুকু পড়লো? টোটাল পড়লো হচ্ছে 8 ভাগের 3 ভাগ প্লাস হচ্ছে আমাদের হাফ। তার মানে আমাদের পড়ছে হচ্ছে এখানে 3 প্লাস এটা করলে আসে 4, মানে 8 ভাগের 7 ভাগ পড়ছে। 8 ভাগের 7 ভাগ যদি পড়ে, তার আর বাকি কতটুকু আছে? আর আর রেস্ট আর কতটুকু আছে? মানে এই যে দেখেন, বলছে যে এর পরেও আনরিড অবস্থায় তাহলে কত অংশ আছে? কত অংশ আনরিড অবস্থায় আছে? বাকিটা আনরিড অবস্থায় আছে। আনরিড আনরিড অবস্থায় কতটুকু আছে? তাহলে আমি টোটাল ধরে নিছি কতটুকু? টোটাল ধরে নিছি তো 1, 1 ধরে নিছি টোটাল। তাহলে 1 থেকে আমি 8 ভাগের 7 ভাগ যদি বিয়োগ দিই, তাহলে কত আসবে? 8 - 7 মানে 1, তাই না? 8 ভাগের 1 ভাগ আসবে। এই 8 ভাগের 1 ভাগ আনরিড অবস্থায় আছে। এই আনরিডের পরিমাণ বলছে যতটুকু আনরিড আছে, আবার আমি বুঝাই দিব, প্যারা নাই। যতটুকু আনরিড আছে সেইটার পরিমাণ যদি 30 পেজ হয়, টোটাল কতটুকু পেজ আছে? টোটাল কতটুকু পেজ আছে? তার মানে 1/8। তাহলে ভ্যালু অফ 1/8 ইজ 30। তাহলে ভ্যালু অফ 1, মানে আমি তো বলছি যে টোটাল পেজ তো 1, তাহলে ভ্যালু অফ 1 কত হবে? তার মানে 30 × 8। আমরা জানি কি, এই যে 1 করতে গেলে এটা উল্টায় যে গুণ হয়ে যায়। এই যে 1/8টাকে যদি আমি উল্টায় দিই, তাহলে 8 দিয়ে গুণ হবে, তার মানে 240 হবে। কথা কি বোঝা গেছে? এটা হবে 240। ক্লিয়ার হয়েছেন? আবার বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? এই জিনিসটা একবার যদি আপনি বুঝেন, তাহলে আপনার জন্য এই টাইপের অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে আরো আমি ধীরে 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 বুঝাচ্ছি। কেন? কারণ আপনাদেরকে এগুলোতে যোগ্যতা অর্জন করতে হলে ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। হ্যাঁ, ধুমধাম খালি একটা অঙ্ক করলাম পারলাম এটা না, প্রত্যেকটা অঙ্ক এইভাবে করে যখন বুঝে বুঝে করবেন, আপনার নিজের সময়টা কিন্তু বেঁচে যাবে। এটা কিন্তু কিছুই না। এটা বুঝতে হবে যে এখানে আছে 8 ভাগের 3 ভাগ। রিমাইন্ডার মানে আপনি দেখেন, কেউ যখন মনে করেন আমার মতো স্টুডেন্ট বা মানে যারা একটু ম্যাথ ভালো পারে, আমি যদি বলি, বা আপনাদের মধ্যে যারা ম্যাথ ভালো পারে, এরা যদি এরকম করে চিন্তা করবে যে ওরা কিন্তু এত বড় করতে হবে না, আপনার কাছে মনে হবে যে এত বড় করে করতে হবে না। ও চিন্তা করবে এখানে আছে 8 ভাগের 3 ভাগ। অ্যানাদার ডেতে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে 8 ভাগের 3 ভাগের রিমাইন্ডার থাকে হচ্ছে 8 ভাগের 5 ভাগ। কারণ 8 ভাগের 3 ভাগই চলে গেছে, তাহলে রিমাইন্ডার মানে কি? অবশিষ্ট থাকে 8 ভাগের 5 ভাগ। এর 5 ভাগের 4 ভাগ পড়ছে, এর মানে গুণন, এর মানে 5 ভাগের 4 ভাগ। কাটাকাটি করলে আপনি দেখা যাচ্ছে যে আহ এটা হাফ আসতেছে, কাটাকাটি করলে এখানে হাফ আসতেছে। তার মানে দ্বিতীয় দিন হাফ পড়ছে। তাহলে প্রথম দিন পড়লো 3 ভাগের 8 ভাগ, দ্বিতীয় দিন পড়ছে হাফ, তাহলে টোটাল কতটুকু পড়লো? তাহলে 8, এখানে 3 আর 4 হচ্ছে 7, 8 ভাগের 7 ভাগ পড়ছে। তাহলে আর বাকি কতটুকু থাকলো? আনরিড কতটুকু থাকলো? এইটা থেকে 1 থেকে এটা বাদ দিলে
8/1 বাকি থাকলো, সেইটার মান হচ্ছে 30। তাহলে 1-এর মান মানে টোটাল পেজ কত হবে? 30 × 8 মানে 240। কথা কি বোঝা গেছে? এইভাবে করে চিন্তা করতে হবে। কথা কি বুঝছেন? টাইম কিভাবে কমাইতে হবে? টাইমটা কমাইতে হবে বুঝে বুঝে। বুঝে বুঝে যখন আপনি করবেন তখন কিন্তু টাইম আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, ওকে। ম্যাজিক ম্যাথ বইয়ের মতো ব্যাংক ম্যাথ বই চাই, ভেরি গুড। ব্যাংক ম্যাথ বই কিন্তু আমাদের মানে এইবার ঈদের পরে পাবলিশ হচ্ছে ব্যাংক ম্যাথ বই, মানে ডেফিনেটলি মানে অসাধারণ একটা আমরা বই পাবলিশ করতেছি ব্যাংক ম্যাথ, ওটা থাকবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এবার দেখেন, এবার বলছে দি নাম্বার 3 ডিভাইডস ডিভাইডস এ উইথ রেজাল্ট অফ বি অ্যান্ড এ রিমাইন্ডার অফ 2. The number 3 divides b with a result of 2 and a remainder of 1. What is the value of a? চমৎকার একটা কোশ্চেন। মানে এই কোশ্চেনটা যে আসছে, এটা এটা যদি আমি বলি, এই কোশ্চেনটা কিন্তু জাস্ট একটা নর্মাল বেসিকের উপর বেস করে কোশ্চেনটা আসছে। নর্মাল বেসিক, নর্মাল বেসিকটা বলতে পারবেন এটা কি বেসিকের উপর বেস করে আসছে? ওই যে আমরা আমরা যে একটা বেসিক পড়তাম না, মানে বাংলাতে যদি আমরা বলি যে ধরেন আপনাকে আমি ধরেন বললাম যে 21কে আপনি মনে করেন 4 দিয়ে ভাগ করছেন, এরকম করে। আচ্ছা, এইভাবে করে যে আপনি 21কে 4 দিয়ে ভাগ করছেন, 4×5 হয় 20, আর এখানে থাকে 1। তাহলে এটাকে আমরা কি বলতাম? যাকে ভাগ করি এটাকে আমরা কি বলতাম বলেন তো? ভাজ্য বলতাম। যেইটা দ্বারা ভাগ করি সেটাকে কি বলতাম? ভাজক বলতাম। যেইটা যেইটা মানে উত্তর আসে, ফল আসে, সেটা ভাগফল। আর এটাকে কি বলতাম বলেন তো? ভাগশেষ। মনে আছে না সবার? সবার মনে আছে এই জিনিসটা? মনে আছে। এবং একটা জিনিস আমরা সবাই জানি, যদি আমরা এই ভাগফলকে ভাজক দিয়ে গুণ করি, মানে ভাজক আর ভাগফল যদি গুণ করা যায়, তাহলে 4×5 আসবে 20, এবং তার সাথে যদি ভাগশেষ যোগ করা যায়, তাহলে এই ভাজ্যটা পাওয়া যায়। এই ভাজ্যটা মানে কি রকম? যে 4 আর 5 গুণ করলে 20, তার সাথে 1 যোগ করলেই আমাদের ভাজ্য 21 পাওয়া যাবে। এটা কি আমরা জানি? সবাইকে এটা আমরা জানি, জানি আমরা, তাই না? আচ্ছা, যদি আপনারা জানেন, এইটার ভাজ্যের ইংরাজি মনে রাখবেন ডিভিডেন্ড। ভাজ্যের ইংরাজি কি? ডিভিডেন্ড। আর ভাজকের ইংরেজি হচ্ছে ডিভিজর। তাহলে ডিভিডেন্ড যেটা থাকতেছে, ডিভিডেন্ড যেটা থাকতেছে, তাহলে ডিভিডেন্ড যেটা থাকে এইটা ডিএনটি, আর এখানে থাকতেছে ডিভিজর। ডিভিজর ভাজকের ইংরাজি। আর ভাগফলের ইংরাজি হচ্ছে কোশেন্ট। ভাগফলের ইংরাজি কি বলেন তো? কোশেন্ট। কোশেন্ট। আর ভাগশেষের ইংরাজি হচ্ছে রিমাইন্ডার, তাই না? রিমাইন্ডার। রিমাইন্ডার ভাগশেষের ইংরাজি। তাহলে আপনি যদি কোশ্চেনটার দিকে তাকান, তাহলে ডিভিডেন্ড ইকুয়াল কি দাঁড়াবে বলেন? ডিভিডেন্ড ইকুয়াল কি দাঁড়াবে? ভাজক। ভাজক মানে কে? ভাজক হচ্ছে ডিভিজর। মানে এগুলা তো লিখার প্রয়োজন নাই, তাও আপনাদের টার্মগুলো জানতে হবে, সেই জন্য ডিভিজর ইনটু কোশেন্ট। ডিভিজর ইনটু কোশেন্ট প্লাস হচ্ছে আমাদের রিমাইন্ডার। এই কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছি? যদি বুঝে থাকি তাহলে এই জিনিসটা খুবই ইজি। এখন খেয়াল করেন, এখন বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখন আমরা কোশ্চেনটা আমরা বুঝবো। এখানে বলেছে দা নাম্বার 3 ডিভাইডস এ, মানে একে আপনি 3 দ্বারা ডিভাইড করছেন, একে 3 দ্বারা আপনি ডিভাইড করছেন উইথ এ রেজাল্ট অফ বি। বি রেজাল্টেন্ট পাইছেন এবং ভাগশেষ পাইছেন হচ্ছে উইথ এ রিমাইন্ডার অফ হচ্ছে 2। মানে কোশেন্ট যেটা পাইছেন, মানে যেটা রেজাল্ট আসছে সেটাই হচ্ছে কোশেন্ট, যেটা পাইছেন সেটা হচ্ছে বি। এইখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা আসলে একটা ইকুয়েশন পাই। সেই ইকুয়েশনটা কি? ওই যে আমরা যে বলছিলাম যে কোশেন্টের সাথে যদি আমরা ডিভিজর গুণ করি, মানে ভাগফলের সাথে আমরা যদি ভাজক গুণ করি, তার সাথে ভাগশেষ যোগ করি, তাহলে আমরা ভাজ্য পাবো। তাহলে এ সমান আসলে আমাদের 3b+2। এটা কি বুঝেছি? মানে 3 আর বি গুণ করলে 3b+2 করলে আমরা এ এর মান পাবো। ক্লিয়ার? বুঝেছি? সেম জিনিসটা এখানে। এখানে বলছে যে নাম্বার 3 ডিভাইডস উইথ বি, যদি 3 দ্বারা বি কে এবার ডিভাইড করা যায়, যে বি কে যদি আপনি 3 দ্বারা ডিভাইড করেন, এই ক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন হচ্ছে 2 এবং রিমাইন্ডার পাবেন 1। তার মানে আমরা বি ইকুয়াল আমরা লিখতে পারবো বি ইকুয়াল 3 × 2 হচ্ছে 6 প্লাস হচ্ছে 1, মানে হচ্ছে বি এর মান 7। তাহলে বলছো হোয়াট ইজ দি ভ্যালু অফ হচ্ছে এ। বি এর মান যেহেতু 7 পেয়ে গেছি, আমি জাস্ট বি এর মানটা যদি বসাই দিই, তাহলে
7 বসাই দিলে আমাদের আস্তে আস্তে 21 আর 2 যোগ করলে আমাদের আসবে 23। ক্লিয়ার কিনা? সবাই কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝলাম? এটা কি বুঝেছি? সবাই ক্লিয়ার হয়েছি? মানে একটা একটা জিনিস এখানে বলেছে, জাস্ট দুইটা দুইটা জিনিসের কম্বিনেশন, যে যদি এ কে আপনি 3 দ্বারা যদি ডিভাইড করেন, তাহলে রেজাল্ট যেটা পাবেন, কোশেন্ট যেটা পাবেন, আর রিমাইন্ডার যেটা পাবেন, তাহলে এটা তো কোশেন্ট, আর আমরা জানি যে ডিভিজর গুণ করলে, এই দুটো গুণ করলে 3b, তাহলে এ সমান হচ্ছে আমাদের 3b+2। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে 3 যদি বি কে যদি আপনি 3 দ্বারা ডিভাইড করেন, তার মানে রেজাল্টেন্ট 2 পাওয়া যাবে, তার মানে এই দুটো গুণ করলে 3 দ্বিগুণে 6, আর রিমাইন্ডার যেহেতু 1, তার সাথে 1 যোগ করলে যাকে ভাগ করতেছিলেন মানে ভাজ্য তো বি, তাহলে বি ইকুয়াল 7। বি এর মান যদি 7 পেয়ে যাই, তাহলে বি এর মান এখানে বসাই দিলে এর মান পেয়ে যাব। ক্লিয়ার হয়েছি? পারবো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা কি বলছে? দি লেন্থ অফ টু সাইডস অফ এ ট্রাইঙ্গেল আর 7 and 11। এটা খুবই সহজ একটা কোশ্চেন, যে মানে দুইটা যে সাইড আছে, মানে দুইটা যে বাহু আছে, একটা ট্রাইঙ্গেলের যে দুইটা বাহু আছে, মানে মোট তো 3টা বাহু, তার মধ্যে দুইটা বাহুর মান, একটার মান দেওয়া আছে 7, আরেকটার মান দেওয়া আছে 11। এটা একটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন, খুবই চমৎকার কোশ্চেন। ইফ দ্য থার্ড সাইড ইজ অ্যান ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, থার্ড সাইডটা যদি একটা পূর্ণ সংখ্যা হয়, হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল, মানে সবচেয়ে কম পসিবল পেরিমিটার, পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, সবচেয়ে ছোট পরিসীমা কতটুকু হইতে পারে এই ট্রায়াঙ্গেলটার, সবচেয়ে ছোট হইলে কতটুকু পরিসীমা হইতে পারে। তার মানে এখানে যেটা আমাকে বের করতে বলছে, যে একটা বাহু যদি 11 হয়, একটা বাহু যদি 7 হয়, এইটার বাহু সর্বনিম্ন কত হইতে হবে। তো এইটা জিনিস আগে সর্বনিম্ন যত হবে, সেইটাই আমি এখানে বসাই দিয়ে 3টা যোগ করে দিলে পরিসীমা বের হবে। তবে একটা কথা বলছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, মানে ইন্টিজার হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় মনে রাখবেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, এই দুইটা বাহু যদি যোগ করেন, এইটা তৃতীয় বাহুর চেয়ে অবশ্যই বড় হবে, তৃতীয় বাহুর চেয়ে অবশ্যই বড় হবে। তার মানে এই দুইটা বাহু যদি যোগ করে কত হয় বলেন তো? 18 হয়। তার মানে এই 18-র চেয়ে অবশ্যই ছোট হবে 3 নাম্বার বাহুটা, 3 নাম্বার বাহুটা অবশ্যই 18-র চেয়ে ছোট হবে। এটা তো বুঝলাম। তা 18-র চেয়ে ছোট মানে কি? এটা যদি আমি সবচেয়ে বড় নিতে চাই, ইন্টিজার যেহেতু, মানে পূর্ণ সংখ্যা নিলে আমি 17 নিতে পারবো সবচেয়ে বড় নিতে চাইলে। আমার তো সবচেয়ে বড়টার কথা না, আমি নিব হচ্ছে সবচেয়ে ছোট। এই সবচেয়ে ছোট নিতে হইলে এই এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, 3টা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর সবচেয়ে, দুইটা বাহুর যে মানে তৃতীয় বাহুটা এমন হবে, যে দুইটা বাহুর যে অন্তর থাকবে, সেই অন্তরটার চেয়ে অবশ্যই তৃতীয় বাহুটা কি হইতে হবে বলেন তো? এই যে এইটা থেকে বিয়োগ করলে কত হয়? 4 হয়। তার মানে আপনি একটু এখানে একটু আমি সামারি করে ফেলি, যে দুইটা বাহু যদি দেওয়া থাকে, 7 আর 11, 7 আর 11 যোগ করলে 18 হবে, দুইটা বাহু যদি আমি বিয়োগ করি তাহলে হবে 4। আপনি একটা জিনিস মনে রাখবেন, এইখানে 3 নাম্বার বাহুটা 4-এর চেয়ে বড় অবশ্যই হবে, 18-র চেয়ে ছোট অবশ্যই হবে, এই জিনিসটা আমরা মনে রাখবো। মানে দুইটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে 3 নাম্বার বাহুটা কেমন হবে? অ্যান্সার হচ্ছে তাদের বিয়োগ ফলের চেয়ে বড় হবে, কিন্তু যোগফলের চেয়ে ছোট হবে। তার মানে বিয়োগ করে 4 আসছে, এর চেয়ে বড় হবে, আর যোগ করে 18 আসছে, তার চেয়ে ছোট হবে। আমার দরকার কোনটা? সবচেয়ে ছোট বানাইতে হবে। তাহলে 4-এর চেয়ে বড় হইলে 4.1 হইতে পারে, কিন্তু বলছে ইন্টিজার, ইন্টিজার হইলে তো 4.1 হওয়ার দরকার, কোনো পসিবিলিটি নাই। হইতে পারবে কত? সবচেয়ে ছোট হইলেও এর মান হইতে হবে 5। তাহলে পরিসীমা কত হবে? 5 আর সাথে 12, 12 আর 11 যোগ করলে, 12 আর 11 যোগ করলে 23। তার মানে পরিসীমা হবে হচ্ছে 23। কথা কি বুঝেছি? এটার অ্যান্সার হবে হচ্ছে 23। সবাই কি বুঝলাম? কাহিনী কি বুঝছি? এটা কি বুঝলাম? ক্লিয়ার হয়েছে? মানে আমাকে বলছে লিস্ট পসিবল, লিস্ট পসিবল মানে সবচেয়ে ছোট হইলেও কত, কত হবে পেরিমিটারটা, পেরিমিটার মানে 3টা বাহুর যোগফল। তাহলে আমাকে তৃতীয় নাম্বার বাহুটা সবচেয়ে ছোট বানাইতে হবে, সবচেয়ে ছোট হইলেও কত হইতে হবে, মানে বিষয়টা এদের বিয়োগ ফলের চেয়ে বড় হবে, যোগ ফলের চেয়ে ছোট হবে। তাহলে বিয়োগ ফলের চেয়ে বড়, এটা তো আর 4-এর চেয়ে বেশি, 4.1, 4.2 এগুলো দিতে পারবো না, কারণ এটা বলছে ইন্টিজার। সবাই ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। স্যার এগেইন, ওকে ক্লিয়ার না? আচ্ছা, একজন বলছে, দুইজন বলছে ক্লিয়ার না, তাহলে আমি আরেকবার বলে রাখি, আরেকবার বলে দিই। মানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 11 দেওয়া আছে, একটা 7 দেওয়া আছে। আপনি সবসময় মনে রাখবেন,
পৃথিবীতে যদি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে 3 নাম্বার বাহুটা তাদের যোগফলের চেয়ে ছোট হবে। যোগফলের চেয়ে ছোট মানে 18-র চেয়ে ছোট হবে, 18 এর চেয়ে ছোট হবে। আর এই এই দুইটার বিয়োগফল মানে 4-এর চেয়ে বড় হবে। তার মানে 3 নাম্বার বাহুটাকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি, তাহলে 4 চেয়ে বড় কিন্তু 18-র চেয়ে ছোট, এমন একটা সংখ্যা হবে, কিন্তু এমন একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে। তাহলে আপনাকে বলছে যে দুইটা বাহু এটা দেওয়া আছে, তাহলে সবচেয়ে ছোট হইলে এই বাহুটার সবচেয়ে ছোট হইলে সবচেয়ে ছোট পরিসীমা এটার কত? পরিসীমা মানে 3টা বাহুর যোগফল। তাহলে 3টা বাহুর যোগফলকে সবচেয়ে ছোট প্রমাণ করতে হইলে এইটাকে সবচেয়ে ছোট বানাইতে হবে। তাহলে সবচেয়ে ছোট কি? 4-এর চেয়ে বেশি হইতে হবে। 4-এর চেয়ে বেশি মানে কত? 4-এর চেয়ে বেশি মানে 4 হইতে পারে, 4.1 হইতে পারে, 4.2 হইতে পারে, 4.11 হইতে পারে, 4. কিন্তু বলছি ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। 4-এর চেয়ে বড় ইন্টিজার একটাই আছে, ইমিডিয়েট বড়টা হচ্ছে 5। তার মানে একে মিনিমাম আপনার তো 5 হইতেই হবে। তার মানে আমি এখন যদি যোগ করি যে 18, 18 আর 5 যোগ করলে হবে 23। তার মানে অ্যান্সার হবে আমাদের 23। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? বুঝছি স্যার। ওকে, পারবো। অস্থির অস্থির। হুম হুম হুম। ভেরি গুড, সুন্দর। আচ্ছা, দ্য এভারেজ অফ, এটা এটা ট্রায়াঙ্গেল, দ্য এভারেজ অফ দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ এবিসি ইজ হচ্ছে 12। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ, এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল অফ এবিসি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ, এটা খুবই সহজ। যে একটা সাইড যদি এ হয়, আরেকটা সাইড যদি বি হয়, আরেকটা সাইড যদি সি হয়, এভারেজ মানে হচ্ছে 3টা বাহু যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ পাওয়া যাবে। আর তার মানে 3টা বাহুর যোগফল কত হবে? তার মানে এই 3টা যদি এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে হবে 36। এটা বেশি সহজ আর কি, এটা একটু বেশি সহজ আসছে, তাই না? এটা একটু বেশি সহজ আসছে। ক্লিয়ার? ওকে। হুইচ নাম্বার রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক? হ্যাঁ, এখানে কোথায় কোশ্চেন মার্ক? ও আচ্ছা, এখানে আসে নাই আর কি। আচ্ছা, আমি ইয়াটা দিয়ে দিই, প্রশ্নটা দিয়ে দিই, আমার হাতেও প্রশ্ন আছে। আচ্ছা, প্রশ্নটা ছিল এরকম যে এখানে ছিল 4, তারপরে দেখেন প্রশ্নটা দেখেন, মানে কোশ্চেনটা ছিল এরকম যে এখানে ছিল হচ্ছে 4, তারপরেরটাতে এইটা ছিল 2টা, তারপরেরটাতে এটা ছিল 3টা, তারপরটাতে এটা ছিল 4টা, এরকম। তো এখানে ছিল 4, তারপরে ছিল 6, এটা ছিল 9, এটা ছিল 19, এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 10, তারপরে এটা ছিল 1, এটা ছিল 7। এখানে পাট চিহ্ন দেওয়া আছে, দেখেন তো কোশ্চেনটা দেখেন, কোশ্চেন বুঝছেন কিনা। আচ্ছা, খেয়াল করেন এখানে যে, এখানে এটা বেশি সহজ কোশ্চেন। যে এইখানে যে জিনিসটা দেওয়া আছে, এখানে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে যে 6 দেওয়া আছে, 6 আর 4 বিয়োগ করলে এখানে 2 পাওয়া যায়। এখানে দেখেন 9 থেকে 6 বিয়োগ করলে 3 পাওয়া যায়, আবার 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাওয়া যায়। 19 থেকে 9 বিয়োগ করলে, 19 থেকে 9 বিয়োগ করলে 10 পাওয়া যায়, এই যে 10। 10 থেকে 3 বিয়োগ করলে 7 পাওয়া যায়, 7। তার মানে এখানে কত বসবে? তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে, তার মানে এটার অ্যান্সার হবে 6। এটার অ্যান্সার কত হবে বলেন তো? এটার অ্যান্সার হবে 6। সবাই কি বুঝেছি? এটা কি বুঝছেন? দেখতে পাইছেন কোশ্চেনটা? বুঝছেন কিনা? মানে এখানে আপনাকে একটু ইয়াটা দেখতে হবে, যে ক্রনোলজিটা দেখতে হবে, যে কার পরে কি আসছে। যে এখানে যে 2 আসছে, এটা কিভাবে চিন্তা করতে পারি? এই দুটো বিয়োগফলই তো 2। এখানে যে 3 আসছে, এই দুটার বিয়োগফলই তো 3। আবার এই দুটার বিয়োগফল তো 1। এখানে যে 10 আসছে, এই দুটার বিয়োগফল তো 10। আবার এই দুটার বিয়োগফল তো হচ্ছে আমাদের কত? 7। তার মানে 7 আর 1 এর বিয়োগফল এখানে আসবে 6। ক্লিয়ার? বুঝেছি? ওকে। ওয়াও। আচ্ছা, ওয়াও টাইপের না? আচ্ছা, অনেক পরে একটা বীজগণিতের অঙ্ক পাওয়া গেছে, বীজগণিতের জাস্ট এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলার অঙ্ক। এটা আপনারা সবাই পারার কথা যদি সূত্র জানেন। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে যেহেতু দেওয়া আছে এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস এক্স কিউব বাই ওয়াই কিউব। আচ্ছা, এটা কি ওয়াই কিউব বাই এক্স কিউব হবে নাকি? ওয়াই কিউব বাই এক্স কিউব হওয়ার কথা, আমি একটু চেক করে নিই। না, এটা ওয়াই কিউব বাই এক্স কিউবই হবে। এটা হচ্ছে ওয়াই কিউব বাই এক্স কিউব। দেখেন, এটা হবে ওয়াই কিউব বাই এক্স কিউব। একটা হচ্ছে এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব বাই এক্স কিউব, নাহলে তো দুইটা একই হয়ে যেত।
এক্স কিউব, এই দুটার মান। তাহলে আমাদের কি হবে, তাহলে এক্স বাই ওয়াই দিয়ে হোল কিউব প্লাস ওয়াই বাই এক্স দিয়ে হচ্ছে হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব। সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, মাইনাস থ্রি এ বি ইন্টু হবে হচ্ছে এ প্লাস বি, ইন্টু হবে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, যা সূত্র বসাইলেই হয়ে যাবে। তাহলে এখন দেখেন যে এই ওয়াই ওয়াই কাটা এক্স এক্স কাটা, এখন এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান দেওয়া আছে সিক্স, তার মানে সিক্স এর উপর কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্স, সিক্স এর উপর কিউব মানে হচ্ছে 216 মাইনাস হচ্ছে 18, মানে আমাদের অ্যান্সার আসতেছে 198। তার মানে আমাদের অ্যান্সার কত, 198। সবাই ক্লিয়ার, বুঝেছি? পারবো? অস্থির, পারা যাবে? সবাই পারবেন? সবাই, যারা যারা ফাতিন স্যারের ক্লাস করবেন একটু পরেই তো আসা শুরু করবে, মানে আমার ক্লাসের পরে ফাতিন স্যারের ক্লাস হবে। ঠিক আছে, চমৎকার চমৎকার কোশ্চেন আমরা করতেছি, তাই না? কি চালা যাবো নাকি শেষ করে দিব? তো বলেন, what percentage of numbers from 1 to 70, 1 to 70 have squares that ends with the digit 1? মানে এমন কতগুলা সংখ্যা আমরা আসলে পাবো যাদের শেষ অঙ্কটা ওয়ান, এমন এমন কতগুলা সংখ্যা পাবো, এইটা আমাকে বের করতে হবে, সেটার পার্সেন্টেজ বের করতে হবে 1 থেকে 70 পর্যন্ত। আচ্ছা দেখেন, 1 থেকে 70 পর্যন্ত যাদের স্কোয়ার করলে 1 পাওয়া যায়, 1 থেকে 70-র মধ্যে, এইটা জিনিস বুঝতে হবে যে লাস্ট ডিজিটে 1 পাওয়া যাচ্ছে। তাহলে বলেন, ওয়ানের স্কোয়ার করলে একটা তো ওয়ানই পাওয়া যায়, তাহলে লাস্ট ডিজিট ফার্স্ট ডিজিট যাই বলেন এটা তো ওয়ানই। সেই রকম আর ওয়ান কখন পাবেন আপনি? টু এর স্কোয়ার করলে ফোর, থ্রি এর স্কোয়ার করলে নাইন, ফোর এর স্কোয়ার করলে 16, পাঁচের স্কোয়ার 25, ছয়ের স্কোয়ার 36, সাতের স্কোয়ার 49, এগুলো তো লাস্টে, আটের স্কোয়ার 64 লাস্টে 4, নয়ের স্কোয়ার 81 লাস্টে, লাস্টে 1। তার মানে 1 আর 9 এগুলোর স্কোয়ার করলে কিন্তু লাস্টে 1 পাওয়া যায়, এই যে লাস্টে কিন্তু 1 পাওয়া যায়, কথা কি বোঝা গেছে? সেই রকম লাস্টে 1 থাকলেই তার উপর 11-এর স্কোয়ার করলেও লাস্টে 1 পাওয়া যাবে, 121-এর লাস্টে 1। সেরকম 19-এর স্কোয়ার করলে আপনি লাস্টে 1 পাবেন, 361, কেন? লাস্টে 9 আছে তাই। তার মানে যাদের শেষে 1 এবং 9 আছে, এদের সবারই স্কোয়ার করলে আপনি কি পাবেন বলেন দেখি? লাস্টে 1 করে পাবেন, শেষ ডিজিটে 1 পাবেন। তাহলে 1, 9, 11, 19 এরকম করে কি হবে? 21, 29 এরকম করে কি হবে বলেন? 31, 39, তারপরে কি হবে? 41, 49, 51, 59, তারপরে 61, 69 এগুলো পাবেন। আপনি ইচ্ছা করলে মানে এই যে 2, 2-এ 4, 2-এ 6, 2-এ 8 এইভাবে করে, 2-এ 10, 2-এ 12, 2-এ 14 এইভাবেও চিন্তা করতে পারেন। আর আপনি তো দেখলেই বুঝতে পারতেছেন, যেহেতু 70 পর্যন্ত বলছে, প্রতিটাতে 2টা করে আছে, 7 দুগুণে 14টা থাকবে। তার মানে এখানে এখানে টোটাল টোটাল সংখ্যা পাওয়া যাবে 14টা। টোটাল সংখ্যা পাওয়া যাবে কয়টা? 14টা, যাদের স্কোয়ার করলে লাস্ট ডিজিটে 1 আসবে, লাস্ট ডিজিটে 1 আসবে। এখন এটার পার্সেন্টেজ বের করতে বলছে, আমার কিন্তু 14 অ্যান্সার না, অনেকে আবার মনে করেন না এটার অ্যান্সার 14, এটা কিন্তু 14 অ্যান্সার নয়, এটা কিন্তু 14 অ্যান্সার নয়। ব্যাপারটা হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটার অ্যান্সারটা কত হবে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ বলছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য নাম্বারস ফ্রম 1 to 70, হ্যাঁ, দ্যাট হ্যাভ স্কোয়ার দ্যাট এন্ডস উইথ দ্য, দ্যাট এন্ড ইন দ্য ডিজিট 1। তার মানে 1 থেকে 70-র মধ্যে টোটাল ডিজিট আছে কয়টা? 70টা। তার মধ্যে 14টার এন্ড হয়েছে হচ্ছে 1 দিয়ে, তাহলে পার্সেন্টেজ কত পাওয়া যাবে? তার মানে পার্সেন্টেজ বের করতে হইলে আমাদের, যার পার্সেন্টেজ বের করতে সেটা উপরে, টোটালটা নিচে ইন্টু 100% করে দিলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। শূন্য শূন্য কাটা, 7 দুগুণে হচ্ছে 14, তার মানে হচ্ছে 20%। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 20, 20%। ঠিক আছে, আমাকে যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে কি পার্সেন্টেজ। সবাই কি ক্লিয়ার? আমি একটু জানতে চাই, সবাই ক্লিয়ার হয়েছেন? হোয়াট পার্সেন্ট অফ দ্য নাম্বারস দ্যাট ফ্রম 1 to 70, 1 থেকে 70-র মধ্যে মোট 70টা, 70টা অঙ্ক মানে সংখ্যা আছে, তার মধ্যে 14টা নাম্বারের স্কোয়ার করলে লাস্টে 1 আসে। তাহলে উপরে যাবে 14, নিচে আসবে 70, উনটি 100%। ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি, ধুমধাম। আর সবাই এখানে যারা ক্লাস করতেছেন, 70 কেন স্যার? 70ই তো বলছে, 1 থেকে 70 পর্যন্ত, 1 থেকে 70 পর্যন্ত মোট 70টা সংখ্যা আছে, তার মধ্যে 14টা সংখ্যার স্কোয়ার করলে লাস্টে 1 আসে। তাহলে উপরে 14, নিচে হচ্ছে 70 ইন্টু 100%। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ক্লাস নিচ্ছে।
এখনই? আচ্ছা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। এবার চলে আসেন, এবার চলে আসেন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে, আচ্ছা, আমার মনে হয় আমার মনে হয় একটা কাজ করা যায়, যে আমরা যেভাবে করে এই 10টা আমরা সলভ করলাম, আগামী দিন আর বাকি 10টা, বা আগামী দিন আরো কিছু সলভ করি। একদিনে বেশি না করে কালকেই আমরা আরো ক্লাস করি। আমরা রেগুলার ক্লাস করলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? আগামী কালকে আপনাদের জন্য আমি একটা তাহলে ক্লাসের টাইম বলে দিচ্ছি। আগামী কালকে ব্যাংক ম্যাথের উপরে ক্লাস হবে আমাদের। রাত হচ্ছে, রাতে হবে না, কালকে হচ্ছে দুপুর 3টায় হবে। দুপুর 3টায় ব্যাংক ম্যাথের উপরে আমরা এরপর থেকে আমরা যেগুলো কোশ্চেন আছে এগুলোর অ্যান্সার গুলা করবো। এবং এগুলো করতে করতে আপনাদের দেখবেন যে এগুলো করলে প্র্যাকটিস গুলো এমনই হয়ে যাবে যে আপনারা ব্যাংক ম্যাথের বিভিন্ন টাইপের কোশ্চেন গুলা নিজে নিজে সলভ করতে পারতেছেন। তবে এখন মাথায় রাখতে হবে পুরা কোশ্চেনটা বুঝে আমি যেভাবে করে বুঝাই দিচ্ছি এভাবে করে সলভ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো ঠিক আছে, এখন আমাদের ফাতিন স্যারের ক্লাস চলবে। ফাতিন স্যারের ক্লাস হবে। ওকে, প্রতিদিন করলে ভালো হয়, ইনশাল্লাহ প্রতিদিনই ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ, ব্যাংক ম্যাথের উপরে ক্লাস, যেহেতু সবাই রিকোয়েস্ট করছেন আপনারা, তবে আরো বেশি পরিমাণে সবাইকে মেনশন করেন। যদি বেশি জন থাকে তাহলে ক্লাস রেগুলার করতে আসলে নিতে আমাদের ইন্সপায়ার হই আর কি, তাই না? মানে কম জন থাকলে একটু মানে পরিশ্রম মনে হয়, যে হ্যাঁ কম জনকে আসলে উপকার করা হচ্ছে, কিন্তু বেশি জন থাকলে এটা বেটার হয়। তাই আপনাদের কাজ হচ্ছে শেয়ার টেয়ার দিয়ে সবাইকে একটু জড়ো করেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে ক্লাসটা করব।